বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা ক্লাস 11 থার্মোডাইনামিক্সের 7th পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে অলরেডি 6টা ভিডিও দেওয়া হয়েছে। প্রতিটা ভিডিওতেই ভীষণ ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক ডিটেলসে আলোচনা করা হয়েছে। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, বিশেষ করে আজকের ভিডিওটা দেখতে গেলে তো অবশ্যই আগের ভিডিওগুলোর কনসেপ্ট, স্পন্টেনিয়াস রিয়াকশান বলতে কি বুঝি, পরাবর্ত অপরাবর্ত প্রক্রিয়া বলতে কি বুঝি, অর্থাৎ আমাদের কাছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেসের যে কনসেপ্টগুলো সেই প্রত্যেকটা টপিক কিন্তু আজকের ভিডিওতে প্রচণ্ড পরিমাণে বেসিক করে অ্যাপ্লিকেশন হবে। তাই সবার কাছে বলছি, যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নাও, তারপরে আজকে এই পার্টটি দেখতে আসো। আর একটা কথা, সেটা হচ্ছে আজকের 7th পার্টের পরে আর একটাই পার্ট হবে থার্মোডাইনামিক্সের, যেটা 8th পার্ট, যেটা কিনা আমি সামনের দিন আপলোড করব। সেটাই হবে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তো বন্ধুরা, সমস্ত লিঙ্কগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে সেটাকে চেক করে নেবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, গত দিনকে আমরা একদম ভিডিও শেষে এনট্রপি এই টপিকটা সব থেকে প্রথমে আলোচনা শুরু করেছিলাম। আমরা এনট্রপি কাকে বলে বা সেটার কি কি ধরনের প্রপার্টিস আছে, আমরা দুই একটা জিনিস আলোচনা করেছিলাম। প্রথমেই বলে দিচ্ছি, আজকের যে ভিডিওটি হবে, আজকের ভিডিওটি সামগ্রিকভাবে আজকের ভিডিওটির শুধুমাত্র থিওরিটিক্যাল যে সমস্ত অ্যাসপেক্টগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, এবং কিছু নিউমেরিক্যাল আছে সেখান থেকে আমরা নিউমেরিক্যালগুলো অবশ্যই করব, যেগুলো কিনা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমি নিটের জন্য সিরিজ তৈরি করব, নিট বা জেই মেনের জন্য আমি যখন থার্মোডাইনামিক্সের সিরিজ তৈরি করব, তখন অবশ্যই সেখানে আজকের ভিডিওতে যে সমস্ত ফর্মুলাসগুলো তোমাদেরকে ইউজ করব, তারা কেন এসছে, কেন আমরা এরকম লিখছি, তার ডিটেলসটা শেখাবো। কিন্তু বোর্ডের এক্সামের জন্য এগুলোর জাস্ট কনসেপ্ট জাস্ট বেসিক জায়গাটা দরকার, এবং তার অ্যাপ্লিকেশনটা কি করে করব সেটা আমরা ক্লিয়ার করব। তো বন্ধুরা, এর আগের দিন যখন আমরা এনট্রপি শিখেছিলাম, আগের দিন আমি বারবার করে বলেছিলাম একটাই কথা, সেটা হচ্ছে কি, একটা সিস্টেমের স্বতঃস্ফূর্ততা এবং তার, ভালো করে দেখো, স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিয়াস রিয়াকশান বলতে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা বলতে কি বুঝি, মানে যে বিক্রিয়াটা বা যে প্রক্রিয়াটা অটোমেটিক হচ্ছে, আমাকে বাইরে থেকে কিছু করতে হচ্ছে না, নিজে থেকেই সেটা হতে চাইছে। আমরা জানি আমাদের এই যে সামগ্রিকভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই টোটাল ইউনিভার্সের বেশিরভাগ প্রক্রিয়ায় কি হচ্ছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন, মানে কি, সেটা একটা নির্দিষ্ট দিকে ঘটছে। তার মানে আগের দিন যেটা আমি ব্যাখ্যা করেছিলাম, যে একটা উঁচু স্থান থেকে নিচু স্থানে জল পড়ছে, তাহলে এখান থেকে যখন জলটা গড়িয়ে 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 এখানে পড়ছে, এটা নর্মাল একটা প্রসেস। উঁচু স্থান থেকে নিচু স্থানে অটোমেটিক্যালি জলটা পড়ছে, এটার জন্য আমাকে কিছু করতে হচ্ছে না। যার শর্তটা কি, আমাকে উঁচু জায়গাতে জলের অবস্থানটা থাকতে হবে, এটাই একমাত্র আমার কন্ডিশন ছিল। তাহলে ওপর থেকে যখন নিচু স্থানে জলটা পড়ছে, এটা তো একটা একমুখী রিয়াকশান, তার মানে এটা একটা সিঙ্গেল, একটা ওর অভিমুখ আছে, এদিকে যাচ্ছে, এটা তো অটোমেটিকলি আবার নিচে থেকে আবার উপরে যাচ্ছে না। তাহলে এটা কি প্রক্রিয়া, একটা অপরাবর্ত প্রক্রিয়া। তাহলে আমরা এর আগে শিখেছি রিভার্সিবল রিয়াকশান বলতে কি বুঝি, আর ইরিভার্সিবল রিয়াকশান বলতে আমরা কি বুঝি। এটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া। পরাবর্ত প্রক্রিয়া কাকে বলে, যে প্রক্রিয়া অনেকগুলি ছোট 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 ধাপে সংঘটিত হয়, যে কোনো ধাপে সাম্যাবস্থা বজায় থাকে, অর্থাৎ মানে যে কোনো ধাপ থেকে আমি জিনিসটাকে উল্টিয়ে আনতে পারি সেই বিক্রিয়াটাকে। তার মানে যে প্রক্রিয়াটা বা যে বিক্রিয়াটা কি উভমুখী প্রক্রিয়া, মানে উল্টো সাইডে আনতে পারি, বা তার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, তাদেরকে রিভার্সিবল কন্ডিশন বলবো। আর ইরিভার্সিবল কাকে বলবো, যাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকেই শুধু যায়, ওদের উল্টো দিকে আর আসতে পারে না। তাহলে এই যে স্পন্টেনিয়াস রিয়াকশানের কথা বলেছিলাম, মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একমুখী ঘটছে, তার মানে এটা একটা অপরাবর্ত বিক্রিয়া, মানে ইরিভার্সিবল রিয়াকশন। তাহলে রিভার্সিবল টার্মটা স্পন্টেনিয়াস রিয়াকশান, এই জিনিসটা বোঝা গেছে। নন স্পন্টেনিয়াস কাকে বলা হয়, যখন কিনা বাইরে থেকে আমি কোনো একটা কিছু দিয়ে, মানে ওটা হতে চাইছে না, আমি তার উল্টো রকম এনার্জি দিয়ে তাকে কাজটা করাচ্ছি। যেমন এই নিচু স্থান থেকে যদি আমাকে উঁচু স্থানে জলটা নিয়ে যেতে হয়, আমাকে কি করতে হচ্ছে, বাইরে থেকে কার্য করতে হচ্ছে। এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, নিজে থেকে ঘটছে না। তাহলে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং স্বতঃস্ফূর্ত
স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার মধ্যে ডিটেলসে আগের দিন আমি আলোচনা করেছি। আজকে কেন আমি এই কথাগুলোকে আবার তুললাম, তার কারণ হচ্ছে এই স্বতঃস্ফূর্ততা এবং তার সাথে আরেকটা টার্ম যুক্ত ছিল, সেটা কি বিশৃঙ্খলতা। বিশৃঙ্খলতা বলতে কি বুঝছিলাম আমরা, যে মনে করো তোমার কাছে একটা বরফের টুকরো আছে, বরফের টুকরোটার মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলো কি যথেষ্ট সংঘবদ্ধভাবে পাশাপাশি অবস্থান করছে, কিন্তু এই বরফ থেকে যখন জল তৈরি হয়ে যাচ্ছে, এই যে জলটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে বরফ থেকে জল তৈরি হওয়া, আইস থেকে ওয়াটার তৈরি হওয়া, এটা তো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এর জন্য আমাকে কিচ্ছু করতে হয় না। আমাদেরকে নর্মাল, আমাদের এই নর্মাল আমাদের ভারতবর্ষের যে ওয়েদার, সেই ওয়েদারে যদি আমরা আইসকে বাইরে রাখি, নর্মাল ওয়েদারের মধ্যে রাখি, অ্যাটমসফিয়ারে রাখি, তাহলে সেটা কি করব আমরা দেখতে পাবো, আইসটা গলে জল হয়ে যাচ্ছে। আইস যখন ছিল তখন জলের কণাগুলো খুব টাইটলি ভালো করে বদ্ধ অবস্থায় ছিল, আবার ওটা যখন জলে পরিণত হলো তখন ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। তাহলে এর মধ্যে কি হয়েছে, বিশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। আর এই বিশৃঙ্খলতা বা র্যান্ডামনেস, এটাকেই আমরা আগের দিন বলেছিলাম এনট্রপি, যেটার পরিবর্তনকে আমরা ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। একটা নির্দিষ্ট উষ্ণতায় যে তাপের পরিবর্তন হয়, আর সেই তাপের পরিবর্তন হওয়ার জন্য যে পরিমাণে আমার বিশৃঙ্খলতার পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলেছিলাম, এনট্রপি বলেছিলাম। তাহলে এনট্রপিকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি আমরা, এস চিহ্ন দিয়ে। এই জিনিসটা আগের দিন আমরা পড়েছিলাম, ঠিক আছে। এখন দেখো, সাধারণভাবে আমি তোমাদের কাছে এখন কয়েকটা চার্ট বানিয়ে দিচ্ছি, তোমরা দেখো, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নাও, মাথায় ঢুকিয়ে নাও। প্রথম কথা, কন্ডিশন নাম্বার 1। আচ্ছা, তার আগে বলে দেই, এনট্রপি সম্পর্কে আমরা আগের দিন বলেছি এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, মানে ভর সাপেক্ষ ধর্ম, মানে যত বেশি সংখ্যক কণা হবে তার উপর সেই এনট্রপিটা নির্ভর করবে, ভরের উপর নির্ভর করবে। 2 নাম্বার পয়েন্ট বলেছি এটা একটা অবস্থার অপেক্ষক, মানে প্রাথমিক আর অন্তিম, প্রাইমারি আর আলটিমেট, মানে এই জিনিসটার উপর শুধু নির্ভর করবে, কোন পথে রিয়াকশনটা হচ্ছে তার উপর নির্ভর করবে না। তার মানে এটা কি অবস্থার অপেক্ষক। এই কথাগুলো আগের দিন বলেছি। এখন দেখো, তোমার কাছে আমরা এর আগে সিস্টেম কত ধরনের শিখেছিলাম, আমরা শিখেছিলাম ওপেন সিস্টেম মানে মুক্ত সিস্টেম, আমরা শিখেছিলাম ক্লোজ সিস্টেম মানে বদ্ধ সিস্টেম, আরেকটা শিখেছিলাম আমরা কি আইসোলেটেড সিস্টেম, তার মানে একদম নিঃসঙ্গ একটা সিস্টেম। এই 3 ধরনের সিস্টেম ছিলাম। ওপেন সিস্টেমে আমরা কি বলেছিলাম, যেখানে কিনা সিস্টেমের সাথে অ্যাটমসফিয়ার বা সারাউন্ডিংয়ের কি হয়, সিস্টেমের সাথে সারাউন্ডিংয়ের কি হয়, তাপ এবং বস্তু দুটোরই আদান প্রদান হয়। হ্যাঁ, আবার আমরা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি বলেছিলাম, তাপের আদান প্রদান হয় কিন্তু বস্তুর আদান প্রদান হয় না। আর আইসোলেটেডের ক্ষেত্রে কি বলেছিলাম, যেখানে তাপেরও আদান প্রদান হয় না, বস্তুর আদান প্রদান হয় না। এই সামগ্রিকভাবে এই প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে কি হয় জানো তো, এই প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে যে ডেল্টা এস মানে এনট্রপির যে পরিবর্তন, সেটা গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো মানে কি, মানে পজিটিভ। তাহলে এনট্রপির বৃদ্ধি যদি পজিটিভ হয়, তার মানে এনট্রপি কি হয়েছে, বেড়েছে। এনট্রপি বেড়েছে তার মানে কি হয়েছে, তার মানে হচ্ছে বিশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। তার মানে ওপেন সিস্টেম মানে ধরো 1 কাপ চা আছে, 1 কাপ খোলা চা রয়েছে, চাটার মধ্যে এটা কি হচ্ছে, গরম চা যখন কি থাকছে তখন কি হচ্ছে, পরিবেশের মধ্যে বাষ্পগুলো যাচ্ছে, ভেপারগুলো যাচ্ছে। হ্যাঁ, তাহলে বাষ্প যদি যায়, বাষ্প মানে কি অ্যাকচুয়ালি জলের কণাই তো, সেটাই তো বাষ্পভূত হয়েছে, হ্যাঁ, ভেপার হয়েছে। তাহলে তাপটাও যাচ্ছে, তার সাথে সাথে কি যাচ্ছে, আমার এনার্জিটাও যাচ্ছে, এর জন্য তো ওটা ওপেন সিস্টেম। এবার যখন ও পরিবেশের মধ্যে যাচ্ছে, সারাউন্ডিংয়ে যাচ্ছে, পরিবেশে কি হচ্ছে, কণা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, র্যান্ডামনেস বৃদ্ধি পাচ্ছে, তাহলে আলটিমেটলি তখন ডেল্টা এস এর মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক একই রকমভাবে ওপেন সিস্টেম বলো, ক্লোজ সিস্টেম বলো, আইসোলেটেড সিস্টেম বলো, প্রত্যেকটা ক্ষেত্রে ডেল্টা এস এর মান 0 থাকে। খাতায় লিখে নাও ভালো করে, এই প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে ডেল্টা এস 0 থাকে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা চার্ট বানাচ্ছি, ভালো করে বুঝবে চার্টটা। আমি যত ধরনের কথা বলছি, আমি কিন্তু প্রত্যেকটাই বলছি কার ক্ষেত্রে, স্পন্টেনিউয়াস রিয়াকশানের ক্ষেত্রে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। যখনই আমি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার কথা বলছি, ভালো করে বুঝবে, যখনই আমি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার কথা বলছি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি একটা কি জিনিস দেখছি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কি, একটা নির্দিষ্ট দিকে চলছে। এই যে জল উপর থেকে নিচে যাওয়া একটা নির্দিষ্ট দিকে চলছে, ঠিক আছে। উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে, হট বস্তু থেকে কোল্ড বস্তুতে তাপের আদান প্রদান স্বতঃস্ফূর্তভাবে ঘটছে, এবং সেটা একটা নির্দিষ্ট দিকেই শুধু ঘটছে। হ্যাঁ, ওটা যে কোনো দিকে মানে উভমুখী হচ্ছে না ওটা। তার মানে আমরা যখনই একটা স্পন্টেনিউয়াস রিয়াকশানের কথা বলবো, এবং তার সাথে সাথে আমরা কি বলবো, যে সেটা একটা ইরিভার্সিবল
প্রসেস, তার মানে তোমরা লিখবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং অপরাবর্ত প্রক্রিয়া, এই দুটোর ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছি, ডেল্টা এস গ্রেটার দেন 0 হয়, তার মানে ডেল্টা এস এর মান পজিটিভ হয়। ভালো কথা। তাহলে যদি স্পন্টেনিয়াস না হয়ে ওটা যদি নন স্পন্টেনিয়াস হতো, যদি নন স্পন্টেনিয়াস হতো তাহলে সেটার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি হতো, নেগেটিভ হতো। তার কারণ কি, স্পন্টেনিয়াস রিয়াকশান নিজে থেকে হচ্ছে, নন স্পন্টেনিয়াস রিয়াকশান মানে আমাকে কি করতে হচ্ছে, বাইরে থেকে উল্টো দিকে আমাকে সেই জিনিসটাকে করাতে হচ্ছে, আর তখন আমি কি করছি, হ্যাঁ তখনই আমি কি করছি, ডেল্টা এস এর মানটাকে কমিয়ে ফেলছি। হ্যাঁ, বরফ থেকে জল তৈরি হয়েছিল, স্পন্টেনিয়াস রিয়াকশন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কি হয়েছিল তোমার, সেখানে বিশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছিল, জলে বিশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে, ডেল্টা এস বেড়েছে, কোনো সমস্যা নেই। জল থেকে বরফ তৈরি করব, কি হবে, বিশৃঙ্খলতা হ্রাস পাবে তো, কিন্তু জল থেকে বরফ কি নিজে থেকে তৈরি হবে না, ওটার জন্য আমাকে কি করতে হবে, ওটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, ওটার জন্য আমাকে বাইরে থেকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওই কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য ওটা কি হয়ে গেল, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং তার জন্য কি হলো, আমার ডেল্টা এস কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাহলে একমাত্র কন্ডিশন যখন কিনা ডেল্টা এস নেগেটিভ হবে সেটা কি, নন স্পন্টেনিয়াস কন্ডিশনে। বোঝা গেল ব্যাপারটা, ভালো কথা। এবার দেখো, এটা 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 ইরিভার্সিবল রিয়াকশন, এটাও ইরিভার্সিবল, এটাও ইরিভার্সিবল। পার্থক্যটা কি, এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছিল বলে বিশৃঙ্খলতা বাড়ছিল, এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না বলে বিশৃঙ্খলতা কমছে। দুটো কন্ডিশন ক্লিয়ার হলো। বলছে এই যে স্পন্টেনিয়াস আর ইরিভার্সিবল রিয়াকশনটা, এটা তোমার আইসোথার্মাল হোক অথবা তোমার অ্যাডিয়াবেটিক হোক। আইসোথার্মাল সিস্টেমটা কাকে বলে, যাদের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া মানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অ্যাডিয়াবেটিক কাকে বলে, যাদের ক্ষেত্রে রুদ্ধতাপীয় মানে তাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয় মানে তাপের কোনো পরিবর্তন হয় না, আর আইসোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ। তার মানে তোমার ভালো করে ব্যাপারটা বোঝো, স্পন্টেনিয়াস এবং ইরিভার্সিবল যদি আমার কন্ডিশন হয়, তাতে আমার আইসোথার্মাল হোক বা অ্যাডিয়াবেটিক হোক, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ডেল্টা এস গ্রেটার দেন 0 হবে। এটা মাথায় ঢুকিয়ে নাও। এবার একটা কথা শোনো, তোমাদেরকে আমি একটা জিনিস এবার বলছি, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কখন ডেল্টা এস গ্রেটার দেন 0, কখন ডেল্টা এস লেস দেন 0। বলছে দেখো, যখন বিশ্বব্রহ্মাণ্ডের কথা ভাববো, বিশ্বব্রহ্মাণ্ড মানে টোটাল সিস্টেম প্লাস সারাউন্ডিং সব মিলিয়ে বিশ্বব্রহ্মাণ্ড, সেখানেও আমার সেম কথা কি, সেখানেও আমার কি কথা বলছে, যে যদি আমার স্পন্টেনিয়াস রিয়াকশান হয় মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয় এবং সেটা যদি ইরিভার্সিবল হয়, তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রে ডেল্টা এস ইউনিভার্স মানে টোটাল বিশ্বব্রহ্মাণ্ড ইজ গ্রেটার দেন 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তোমার কাছে এই স্পন্টেনিয়াস রিয়াকশানটা মনে করো থাকলো, স্পন্টেনিয়াস রিয়াকশন বলতে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া থাকলো, কিন্তু সেটা কি হয়ে গেল, অপরাবর্ত না থেকে পরাবর্ত হয়ে গেল। ব্যাপারটা ভালো করে বোঝো, কিন্তু স্পন্টেনিয়াস রিয়াকশন আছে কোনো সমস্যা নেই, কিন্তু ইরিভার্সিবলের বদলে রিভার্সিবল হয়ে গেল। আচ্ছা, যখনই রিভার্সিবল হয়ে গেল, তাহলে এদিকে যতটা এন্ট্রপি বেড়েছে আবার এদিকে যতটা এন্ট্রপি কমেছে সেইটা ইকুয়াল হয়ে যাওয়ার চান্সেস থাকছে, আর যখনই ইকুয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু কত হয়ে যাবে, কোনো পরিবর্তনই হবে না, ঠিক? তাহলে দেখো, ডেল্টা এস এর মান কখন অপরিবর্তিত থাকে, কন্ডিশন নাম্বার 1 স্পন্টেনিয়াস হতে পারে, তার সাথে রিভার্সিবল হতে হবে। যেখানে তুমি পরাবর্ত প্রক্রিয়াটা দেখবে, পরাবর্ত মানে উভমুখী, আর আমরা জানি পরাবর্ত যদি হয় তাহলে সেটা ক্ষেত্রে কি হয়, প্রতিটা স্টেপে সাম্যাবস্থা বজায় থাকে, তার মানে সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম যখনই থাকছে, তার মানে যতটা সম্মুখমুখী রিয়াকশন হচ্ছে ততটাই পশ্চাৎমুখী রিয়াকশন হচ্ছে, তখনই তার ক্ষেত্রে আলটিমেটলি কি হচ্ছে, কোনো এন্ট্রপির পরিবর্তন হচ্ছে না, তাহলে ডেল্টা এস 0। তার মানে 1 নাম্বার কন্ডিশন স্পন্টেনিয়াস এবং রিভার্সিবল হলে তাহলে ডেল্টা এস 0 হতে পারে। 2 নাম্বার কন্ডিশন কি বলছে, যদি কিনা আমার একটা রিভার্সিবল প্রসেস বলছি কেন, সরি, যদি আমার একটা ইকুইলিব্রিয়াম হয় মানে সাম্যাবস্থা হয়, সাম্যাবস্থা হয়, তখনও আমার কি হবে, ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0 হবে। আবার যদি একটা সাইক্লিক প্রসেস হয় মানে যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে, তাহলেও ডেল্টা এস 0 হবে। তাহলে ডেল্টা এস কখন 0 হচ্ছে, 1 নাম্বার কন্ডিশন, যে কোনো পরাবর্ত প্রক্রিয়া, রিভার্সিবল প্রক্রিয়া, যে কোনো পরাবর্ত প্রক্রিয়া ডেল্টা এস 0। যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন ডেল্টা এস 0, যখন সাইক্লিক হবে তখনও ডেল্টা এস 0। বোঝা গেল? এই 3টে কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ডেল্টা এস 0 হবে। এবার পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, এই যে স্পন্টেনিয়াস আর রিভার্সিবল আছে না, এখানে একটা ছোট্ট কথা আছে, স্পন্টেনিয়াস আর রিভার্সিবলের সাথে তোমাকে যদি বলে দেয় যে আইসোথার্মাল
আইসোথার্মাল হলেও ওটা জিরো হবে, তাতে কোনো সমস্যা নেই। আবার যদি তোমাকে বলে অ্যাডিয়াবেটিক তাহলেও সেটা জিরো হবে, তাতেও কোনো সমস্যা নেই। আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, এটার ক্ষেত্রেও আইসোথার্মাল হোক বা অ্যাডিয়াবেটিক হোক সবসময় ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো হবে। আবার এটার ক্ষেত্রেও আইসোথার্মাল হোক বা অ্যাডিয়াবেটিক হোক, প্রসেস যদি রিভার্সেবল হয় তাহলে সেটা ডেল্টা ইজ জিরো হবে। আর যদি আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক মনে হয়, যদি অ্যাডিয়াবেটিক স্পন্টেনিয়াস রিভার্সিবল যদি রিয়াকশন হয় তাহলে সেটার ক্ষেত্রে ডেল্টা ইজ জিরো হয়, এটাকে বলা হয় আইসো এন্ট্রপিক। আমরা কি জানি আইসোথার্মাল মানে কি, আইসো কথাটার অর্থ কি, আইসো মানে একই, সেম মানে একই, কোনো পরিবর্তন হয়নি। আইসোথার্মাল মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। আইসোবারিক মানে আয়তনের কোনো চাপের কোনো পরিবর্তন হয়নি। আইসোকোরিক মানে আয়তনের কোনো পরিবর্তন হয়নি। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আইসো শব্দের অর্থ হচ্ছে সেম। তাহলে আইসো এন্ট্রপিক, আইসো এন্ট্রপিক কখন হচ্ছে, যখন এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এন্ট্রপির পরিবর্তন না হওয়া নাকি ডেল্টা এস ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ডেল্টা এস ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে বলছে আইসোথার্মাল কন্ডিশন হোক বা অ্যাডিয়াবেটিক কন্ডিশন হোক, সেটা যদি স্পন্টিনিউয়াস এবং রিভার্সিবল হয় তাহলে সেটা কি হবে, আইসো এন্ট্রপিক হবে। তোমাকে পরীক্ষার প্রশ্ন করবে নিম্নলিখিত কোন শর্তে একটি বিক্রিয়া আইসো এন্ট্রপিক হবে, তোমাকে অপশান দেওয়া থাকবে। কি থাকবে সেখানে, তুমি যেখানেই পরাবর্ত প্রক্রিয়াটা দেখতে পাবা যে স্বতঃস্ফূর্ত এবং পরাবর্ত আছে, অস্বতঃস্ফূর্ত হলে কিন্তু আবার হবে না, কেননা অস্বতঃস্ফূর্ত হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কিনা ডেল্টা এস কি হয়, লেস দেন জিরো হয়, একমাত্র প্রক্রিয়া যেখানে নেগেটিভ হয়। কোনো একটা সিস্টেম যদি অপরাবর্ত হয় তাহলে সেটা অবশ্যই গ্রেটার দেন জিরো হবে। কোনো একটা সিস্টেম যদি পরাবর্ত হয় তাহলে সেটা অবশ্যই জিরো হবে। আর কোনো একটা সিস্টেম যদি অস্বতঃস্ফূর্ত হয় তাহলে সেটা তখন কি হবে বলো, লেস দেন জিরো। আবার বলছি, স্বতঃস্ফূর্ত হবে, ঠিক আছে, গ্রেটার দেন জিরো। কিন্তু স্বতঃস্ফূর্তর সাথে সাথে আমার কি কি কন্ডিশন লাগবে, অপরাবর্তটাকে লাগবে। স্বতঃস্ফূর্ত হবে, অপরাবর্ত হবে, মানে এক মুখে যাবে, তাহলে সেটা হচ্ছে গ্রেটার দেন জিরো। স্বতঃস্ফূর্ত হবে কিন্তু পরাবর্ত হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, ইকুয়াল টু জিরো। পরাবর্ত কথাটা থাকলে ইকুয়াল টু জিরো, রিভার্সেবল কথাটা থাকলেই ইকুয়াল টু জিরো, ইকুইলিব্রিয়াম সাইক্লিক কথাটা থাকলে ইকুয়াল টু জিরো, তার মানে কোনো চেঞ্জ হয়নি। আর তখনই সেটা কি হয়ে যাবে, আইসোএন্ট্রপিক হয়ে যাবে। আর যদি স্বতঃস্ফূর্তর বদলে অস্বতঃস্ফূর্ত কোথাও থাকে, একমাত্র সেই কন্ডিশনে কি হবে, লেস দেন জিরো, তার মানে নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? তাহলে এই ধরনের কন্ডিশনগুলো তুমি দেখে নিলে। এইবার তোমাকে আমি এখান থেকে আরও দুটো ছোট ছোট কথা একটু বলে দিই এখনই। সেটা হচ্ছে, আমরা মনে আছে সেই এনথ্যালপির ক্ষেত্রে বলেছিলাম গলনের এনথ্যালপি, মনে আছে? এ দেখো, সলিড থেকে লিকুইড হবে, কি হবে বাবা এটা, লিকুইড থেকে গ্যাস হবে, এটা একটা প্রসেস। আর ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হবে, এটা একটা প্রসেস। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গলন, মানে ফিউশন। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, তরল থেকে বাষ্পীভূত হওয়া, মানে ভেপোরাইজেশন, বাষ্পীভবন। হ্যাঁ, ভেপোরাইজেশন। আর সলিড থেকে ডাইরেক্ট গ্যাস, মাঝখানে কোনো লিকুইডে যাবে না, সেটাকে কি বলি, ঊর্ধ্বপাতন বলি বা সাবলিমেশন বলি, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, ঠিক আছে? তাহলে সলিড থেকে লিকুইড তৈরি করতে গেলে আমার যে হিট টেম্পারেচারটা লাগে সেটাকে আমরা কি বলি, সলিড থেকে লিকুইডে পরিণত করতে গেলে সেটাকে আমরা কি বলি, হিট অফ ফিউশন, যেটাকে কিনা আমরা কি বলেছিলাম এর আগে, ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করেছিলাম, মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদেরকে। আচ্ছা, লিকুইড থেকে গ্যাস পরিণত হচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি হলো কি, গলনাঙ্ক, মানে গলাতে, সলিড থেকে গলিয়ে লিকুইডে পরিণত করতে যেটা লাগে সেটার জন্য আমি কি পাচ্ছি, গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট। লিকুইড থেকে গ্যাসে পরিণত করতে যেটা লাগে সেটাকে কি বলে, স্ফুটনাঙ্ক, মানে ফোটাতে যে পরিমাণ সময় লাগছে, যে পরিমাণ তাপ লাগছে, বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে মেল্টিং পয়েন্ট একটা জিনিস, বয়েলিং পয়েন্ট একটা জিনিস, এগুলোকে আমরা টেম্পারেচারের রেসপেক্টে বিচার করি, ঠিক আছে? এবার আমি কি করতে চাইছি সেটা একটু দেখো, ঠিক আছে? মনে আছে নিশ্চয়ই তোমাদের, আগের দিন আমি তোমাদেরকে হিট অফ ভেপোরাইজেশন, মানে ডেল্টা এইচ ভেপার, হ্যাঁ, তারপরে ডেল্টা এইচ সাবলিমেশন, ডেল্টা এইচ ফিউশন, এগুলো আমরা বলেছিলাম, ঠিক আছে? আজকে আমরা কি দেখব বলো তো? আজকে আমরা কি জানি যে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস, এটা ইজিক্যাল টু কিউ বাই টি। তো আবার এই কিউটা কি, এই কিউটা হচ্ছে তাপের পরিবর্তন, মানে ডেল্টা এইচ। আমরা তো জানি সিস্টেমের পূর্ণ তাপ মানে কি, পূর্ণ তাপ মানে ডেল্টা এইচ। এনথ্যালপি, এনথ্যালপি মানে টোটাল সিস্টেমের তাপ জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে পূর্ণ তাপ ডেল্টা এইচ বাই টি, এটা আমরা জানি। এবার দেখো, হেভি ইন্টারেস্টিং জিনিস, ডেল্টা এস যখন তুমি ফিউশনের জন্য বলবে, ফিউশন মানে গলন, তাহলে গলনের জন্য এন্ট্রপির পরিবর্তন কত হবে, ডেল্টা এইচ ফিউশন
বাই টি ফিউশন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে মানে কেলভিন স্কেলে যেটা আমার হচ্ছে গলনাঙ্ক সেই টেম্পারেচারটা, আর আমার যে পরিমাণে এনথ্যালপির চেঞ্জ হচ্ছে সেই পরিবর্তনটা, এটাই মানে হচ্ছে আচ্ছা ডেল্টা এস ভেপোরাইজেশন। তাহলে এটা কি হয়ে যাবে? ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই টি ভেপোরাইজেশন। তার মানে আমার যেটা স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে সেই তাপমাত্রাটা, আর ডেল্টা এইচ মানে এনথালপির পরিবর্তনটা, এই দুটোর থেকে আমি পেয়ে যাবো ডেল্টা এইচ ভেপোরাইজেশন। ঠিক সেমভাবে আমরা ডেল্টা এস যদি সাবলিমেশন বের করতে যাই, একই ব্যাপার, ডেল্টা এইচ সাবলিমেশন বাই টি সাবলিমেশন। তাহলে ওই ঊর্ধ্বপাতনের জন্য যে পরিমাণ টেম্পারেচার লাগছে সেটা, আর ওই প্রসেসের জন্য যে পরিমাণে এনথালপির পরিবর্তন হয়েছে সেটা, এই দুটো জানতে পারলেই আমি ওখান থেকে কি পাবো? সাবলিমেশনের জন্য পরীক্ষায় না খুব কোশ্চেন আসে, গলনের অমুক জিনিস, তোমাকে একটা সিস্টেম দিয়ে দিল, অমুক জিনিসের কি নির্ণয় করো? গলনের এনট্রপি নির্ণয় করো। খুব প্রশ্ন আসে পরীক্ষায়। আমি তোমাদেরকে নিউমেরিক্যাল এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কোন কোন জিনিসের উপর বেস করে নিউমেরিক্যাল হয় তার টোটাল আমি ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি নিউমেরিক্যালের রেসপেক্টে। ঠিক আছে? তাহলে গলনের এনট্রপি, গলনের বাষ্পীভবনের এনট্রপি বা এই ধরনের প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে এনট্রপি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে কতগুলো ইকুয়েশন এখানে লিখছি বোর্ডের মধ্যে, সেই ইকুয়েশনগুলো তোমরা খাতাতে আগে লিখে নাও। দেখো, 1 নাম্বার, ডেল্টা এস ইজ ইকুয়াল টু 2.303 NR লগ V2 বাই V1। আর আমরা জানি V2 মানে এটা যদি প্রেশারের রেসপেক্টে হয় তাহলে উল্টে যাবে, তাহলে 2.303 NR লগ P1 বাই P2। কার ক্ষেত্রে হচ্ছে এই সমীকরণটা? বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমার এই ব্যাপারটা থাকবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এটা হবে, এবং সেটা কি হতে হবে? আইসোথার্মাল প্রসেস হতে হবে। আইসোথার্মাল প্রসেস ভালো করে লিখে নাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় আমি ডেল্টা এস এর মান এভাবে নির্ণয় করতে পারি। 2 নাম্বার একটা ইকুয়েশন লেখো, ডেল্টা এস ইজ ইকাল টু 2.303 N, আর ছিল হচ্ছে ওটা এর জন্য N সিপি লগ T2 বাই T1, অথবা 2.303 N CV লগ T2 বাই T1। সিপি মানে কি আর সিভি মানে কি তোমাদেরকে পড়িয়েছি। সিপি মানে স্পেসিফিক হিটের কথা পড়েছি আমি তোমাদেরকে, সেই স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। হ্যাঁ, পি মানে হচ্ছে প্রেশারটাকে আমি কনস্ট্যান্ট করছি, এখানে হচ্ছে আমার প্রেশার কি কনস্ট্যান্ট, ওকে। আর এটার ক্ষেত্রে সিভি তার মানে এখানে আমার ভলিউম কনস্ট্যান্ট, মানে আয়তনটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিয়ে এই প্রসেসটা করব। ঠিক আছে? আমার যখন আয়তন কনস্ট্যান্ট বলবে তখন আমি এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো, যখন প্রেশার কনস্ট্যান্ট বলবে তখন আমি এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো, রাইট? এরপরে আরেকটা সিস্টেম দেখাচ্ছি যে ডেল্টা এস জিরো মানে প্রমাণ এনট্রপির পরিবর্তন। প্রমাণ মানে হচ্ছে নির্দিষ্ট কন্ডিশন, প্রমাণ অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার, মানে এনটিপি সিচুয়েশন। হ্যাঁ, আর 1 অ্যাটমসফিয়ার চাপে ডেল্টা এস জিরো এটা ইজিক্যাল টু সামেশন অফ, এটাকে বলবো হচ্ছে এস জিরো অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এস জিরো অফ রিয়াক্ট্যান্ট। আমি আচ্ছা এগুলো তোমরা আগে লিখে নাও, এখানে ভিডিওটা পজ করে আগে এই ফর্মুলাগুলো লিখে নাও। আর এর আগে তো বাকি ফর্মুলাগুলো বলে দিলাম যে ডেল্টা এস ফিউশন ইজিক্যাল টু ডেল্টা এইচ ফিউশন বাই টি ফিউশন, ওগুলো বলে দিয়েছি। হ্যাঁ, এগুলো তোমরা লিখে নাও একটুখানি। তারপরে এবার আমি ডাইরেক্টলি নিউমেরিক্যালে ঢুকবো। নিউমেরিক্যাল করালেই তোমাদের কাছে টোটাল কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো নিউমেরিক্যাল শুরু করি। হ্যাঁ, লিখে নিয়েছো ভালো করে? চলো, আমি আজকে ভিডিও শেষে তোমাদেরকে অনেকগুলো নিউমেরিক্যাল বাড়ির কাজ দেবো। চলো, ফার্স্ট নিউমেরিক্যাল মুখে মুখে হয়ে যাবে। নাম্বার 1 বলে দেই নিউমেরিক্যালটা একবার। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পীভবনের এনথ্যালপির পরিবর্তন 40.8 কিলোজুল পার মোল। আচ্ছা, আগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টি ইজিক্যাল টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 273 প্লাস 100 এত হচ্ছে 373 কেলভিন। ওকে, আমার টি হয়ে গেল। জলের বাষ্পীভবনের এনথ্যালপি, বাষ্পীভবনের এনথ্যালপি মানে ভেপোরাইজেশন, বাষ্পীভবনের এনথ্যালপি ইজিক্যাল টু 40.8 কিলোজুল পার মোল। ভালো কথা বলে দিয়েছে। এনট্রপির পরিবর্তন গণনা করে। এনট্রপির পরিবর্তন তাহলে ডেল্টা এস ভেপারাইজেশন বের করতে বলেছে। আমরা জানি ডেল্টা এস ভেপোরাইজেশন ইজিক্যাল টু ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই টি, হ্যাঁ,
বয়লিং পয়েন্ট বা ভেপোরাইজেশন যাই বলো না কেন। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা কত হচ্ছে, ডেল্টা এইচ ভেপোরাইজেশন কত 40.8 বাই নিচে ডেল্টা টিভি কত হচ্ছে 373। আচ্ছা তাহলে আমার এখানে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটার তোমার কি হবে, এককটা কি হবে ভালো করে দেখো। ভ্যালুটার যে একক, যদি তুমি এখানে এটাকে কিলো জুলে রাখো তাহলে কিলো জুল থাকবে, যদি এটাকে জুলে নিয়ে যেতে চাও তাহলে কিলো জুল থেকে জুলে তুমি কনভার্ট করতে পারো। ঠিক আছে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে যেটা আমার বেরোবে সেটা আমার কততে বেরোবে, সামথিং এখানে একটা ভ্যালু বেরোবে কিলো জুল পার মোল, আর এটা নিচে কি ছিল কেলভিন, কেলভিন পার কেলভিন, তাহলে কিলো জুল পার মোল পার কেলভিন, এটাই হচ্ছে আমার কি ডেল্টা এস এর কি একক। আমরা জানি আগের দিনই বলেছি এন্ট্রপির একক কি হয়, জুল পার মোল পার কেলভিন বা কিলো জুল পার মোল পার কেলভিন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে উত্তরটা অবশ্যই এটা জানাবে যে এটা কত এসছে, কত কিলো জুল আসছে বা এটা জুলের রেসপেক্টে কত আসছে সেটাও তোমরা আমাকে জানাবে, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, 1 নাম্বার নিউমেরিক্যালের অ্যান্সারটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো 1 নাম্বার নিউমেরিক্যালটা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে ওই গলনের এন্ট্রপি বা বাষ্পীভবনের এন্ট্রপি থেকে কী ধরনের প্রশ্ন আসে। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমি 2 নাম্বার একটা রিয়াকশন বলছি, তোমাদেরকে একটা প্রশ্ন বলছি। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিচের বিক্রিয়াটির এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। বিক্রিয়ার এন্ট্রপির পরিবর্তন তোমাদেরকে আমি একদম লাস্ট যে ইকুয়েশনটা মানে সূত্রটা লেখালাম না 3 নাম্বার দিয়ে যে সূত্রটা, ডেল্টা এস জিরো ইজ ইকাল টু সামেশন অফ এস জিরো অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এস জিরো অফ রিয়াক্ট্যান্ট, ওখানে ব্র্যাকেটে লিখে রাখো এটা যে কোনো রিয়াকশানের জন্য, এই যে ফর্মুলাটা সেটা যে কোনো বিক্রিয়ার জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে এখানে অঙ্কটায় কি বলেছে, 2 নাম্বার অঙ্কটায় বলেছে যে সালফার ডাই অক্সাইড প্লাস ওটা সলিড প্লাস হাফ অক্সিজেন, এটা হচ্ছে গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এটা তৈরি হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। তার মানে ডেফিনেটলি বুঝতে পারছো এটা কি এনটিপি কন্ডিশন মানে প্রমাণ অবস্থা। এটাতে বলে দিয়েছে সালফার ডাই অক্সাইডের হচ্ছে S0 বলে দিয়েছে, অক্সিজেনের S0 বলে দিয়েছে, আর কত এটা কিসের SO3 এটার বলে দিয়েছে হলো 200, এটার S0 বলে দিয়েছে 256.0 জুল পার কেলভিন পার মোল। ভালো কথা, এটার বলে দিয়েছে কত 205 জুল পার কেলভিন পার মোল, আর এটার S0 কত বলে দিয়েছে, S0 অফ সালফার ডাইঅক্সাইডের বলে দিয়েছে 248.5 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, বলে দিয়েছে একদম ডাইরেক্ট রিয়াকশানে বসাবো। ডাইরেক্ট রিয়াকশানটা কি, ডেল্টা S0 ইজ ইকাল টু সামেশন অফ S0 অফ প্রোডাক্ট, ঠিক, মাইনাস সামেশন অফ S0 অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, ভালো কথা। প্রোডাক্ট কি আছে এখানে SO3, তাহলে SO3 ক্ষেত্রে ভ্যালুটা কত আছে, SO3 ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 256.2। ঠিক আছে, তাহলে আমি এটার ক্ষেত্রে ভ্যালুটা কত বসাবো, ডেল্টা S0 ইজ ইকাল টু 256.2 মাইনাস এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের জন্য, তাহলে রিয়াক্ট্যান্ট এটাও আছে আবার রিয়াক্ট্যান্ট এটাও আছে, তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ এটা, তার মানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস সালফার ডাইঅক্সাইড কত আছে 248.5 মাইনাস হাফ অফ অক্সিজেন, হাফ অফ অক্সিজেনের জন্য কত আছে 205। ঠিক আছে, এটার উত্তরটা কত আসছে আমাকে জানাবে, এবং উত্তরটা কিসে আসবে, জুল পার কেলভিন পার মোলে আমার উত্তরটা আসবে। আমাকে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটার উত্তরটা কত এসছে, এটা ক্যালকুলেশন করে উত্তর কত এসছে। বুঝতে পেরেছো, একদম পাতি জিনিস। চলো এরপর আরেকটা রিয়াকশন মানে একটা সিস্টেম করি যেটা কিনা আমাদের ওই লগের যে ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে করতে পারবো। ঠিক আছে, ওটা দিয়ে করতে পারি। এরকম একটা 315 কেলভিন উষ্ণতায়, 3 দাগ, 315 কেলভিন উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাস N ইজ ইকাল টু 1 বলে দিয়েছে, মোল হচ্ছে 1 মোল ইজ ইকাল টু আদর্শ গ্যাস বলে দিয়েছে। আদর্শ গ্যাসের সমাবর্ত পরাবর্ত প্রক্রিয়া, সমষ্ণ পরাবর্ত, আগের যে রিয়াকশানগুলো লিখেছিলাম মনে আছে, হ্যাঁ, NCV বা NR log V2/V1 এগুলো কার জন্য ছিল, এগুলো সব আদর্শ গ্যাস এবং সমষ্ণ প্রক্রিয়া ছিল, আমি আগেই বলে দিয়েছি। তাহলে এখানে বলে দিয়েছে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় এক চাপ 5 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ার হয়। চাপ P1 হচ্ছে 5 অ্যাটমসফিয়ার আর P2 হচ্ছে 2.5 অ্যাটমসফিয়ার। গ্যাসটির এন্ট্রপি বের করো। চলো এন্ট্রপি বের করি। ডেল্টা এস ইজ ইকাল টু, সূত্র কি, 2.303 NR লগ
P1/P2, ঠিক আছে, করেছিলাম আগের বার একটু আগে। চলো বসিয়ে ফেলি প্রত্যেকটা মান। 2.303 ইন্টু এন এর ভ্যালু কত, 1 আর কত, আর 8.314 জুলের রেসপেক্টে নিচ্ছি, যেহেতু আমরা ডেল্টা এস কিসে বের করবো, জুলে বের করবো, জুল পার কেলভিন পার মোল বের করবো, ঠিক আছে। তাহলে এটা কি জুল পার মোল পার কেলভিন বের করবো, আর এখানে আমরা কি করছি, এটা 8.314, এটা আমি কিসে নিচ্ছি, জুল পার কেলভিন পার মোল, এটা আমরা জানি জুল পার কেলভিন পার মোল হচ্ছে, রাইট। আচ্ছা এইবার এটা আমরা কি করব, লগ P1 এর মান কত 5 আর P2 এর মান কত 2.5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লগ 2 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে এখানে মাল্টিপ্লাই করে আমাকে উত্তরটা জানাবে যে এটা ডেল্টা এস ইজিক্যাল টু কত জুল পার মোল পার কেলভিন এসছে, আমাকে অবশ্যই জানাবে। বুঝতে পেরেছো তো? তাহলে ওই ধরনের যে সূত্রগুলো সেটা কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এবার আমি তোমাদেরকে কিছু নিউমেরিক্যালস দিয়ে দিচ্ছি, তোমরা এক্ষুনি স্ক্রিনের উপরে দেখতে পাবে কিছু নিউমেরিক্যালস তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে। সেই নিউমেরিক্যালসগুলো তোমরা করবে এবং অবশ্যই অবশ্যই সেগুলোর যে অ্যান্সার আসছে 1 2 3 দিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোনটার অ্যান্সার কত এসছে। চলো আমরা এবার নেক্সট পার্টে মুভ করছি। এনট্রপি সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া ভালো ঠিকঠাক করে পেয়ে গেলাম। তাহলে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কি বলেছিল, শক্তি অবিনশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের মোট শক্তি সবসময় এক থাকে। আবার আমরা এক্ষুনি কি দেখছি, এনট্রপি শেখার পর আমরা কি দেখলাম, যে ঠিক আছে শক্তি তো এক রয়েছে বুঝতে পারলাম, কিন্তু প্রতি মুহূর্তে এনট্রপির কিন্তু বৃদ্ধি ঘটছে। এনট্রপি কেন বৃদ্ধি ঘটছে, কেননা এই বিশ্বব্রহ্মাণ্ডে বেশিরভাগ প্রক্রিয়াগুলোই হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়া, হ্যাঁ, তার মানে হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, এবং সেগুলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত অপরাবর্ত প্রক্রিয়া হলেই সেটার ক্ষেত্রে ডেল্টা এস কত হচ্ছে, গ্রেটার দেন 0 হচ্ছে, তার মানে পজিটিভ হচ্ছে। তার মানে আমরা প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রকে একত্র করে এটা লিখতেই পারি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এবং দ্বিতীয় সূত্র থেকে একত্রিত করে আমরা প্রায়, তোমরা লিখে নাও যে বিশ্বব্রহ্মাণ্ডের মোট শক্তির সব সময় সমান থাকে, কিন্তু এনট্রপি প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবার এটা যখন লেখা হয়ে গেল, তোমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে দিই যেটা পরের দিনের পড়াতে আমাদের কাজে লাগবে। বলছে দেখো যে পরিমাণ আমরা মানে যখনই আমরা একটা ইনপুট দেই তার রেসপেক্টে একটা আউটপুট পাই, তো ঠিক আছে। দেখো কি বলছে, যে পরিমাণ তাপ আমরা গ্রহণ করি সেই পরিমাণ কার্য আমরা সম্পন্ন করতে কিন্তু পারি না। আমাদের বেশ কিছু কার্য কি হয়, আমাদের কার্যে রূপান্তরিত হয় না, বা আমরা সেখান থেকে অ্যাভেলেবেল ভাবে ওটাকে পাই না। মানে ব্যাপারটাকে আমি কিভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখো সাপোজ মনে করো তুমি একটা সিস্টেম থেকে এনার্জি নিলে, নিয়ে সেখান থেকে তুমি কিছু কার্য সম্পাদন করবে, ঠিক আছে। তুমি 100 এনার্জি দিয়েছো, তুমি কি 100 সেটাকে কার্যে রূপান্তরিত করতে পারবে না। সেটা আমি কোত্থেকে বলেছিলাম, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি বলেছিলাম, আমাদের কিছু কর্মদক্ষতা আছে, আমার গৃহীত তাপ কখনোই কার্যের সমান হয় না। আমরা বলেছিলাম না এরকম, ওয়ার্ক ইজ নট ইকুয়াল টু কিউ, তার কারণ কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু কিউ ইন্টু তার সাথে আমরা কি বলেছিলাম, T1 মাইনাস T2 বাই T1, যখন কিনা T1 গ্রেটার দেন T2। এই কন্ডিশনটা আমরা বলে দিয়েছিলাম যে ওয়ার্ক কখনো কিউর সাথে সমান হতে পারে না, মানে যে পরিমাণে তাপ গ্রহণ করব সেই পরিমাণে আমি কার্য দেবো, এটা কোনোদিনও হতে পারে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে পড়েছি। তাহলে যদি আমরা 100% কার্য না দিতে পারি, তাহলে এমন কিছু জায়গা আছে যেখানে কিনা ওই কার্যটা কি হচ্ছে, আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। তাহলে সেই কার্যটা কি, সেইটাই হচ্ছে বিশৃঙ্খলতার জন্য হচ্ছে। এই যে এনট্রপি বলছি না, এনট্রপিতে কি তৈরি হচ্ছে, বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, ওটাকেই বলা হয় হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি। তাহলে এনার্জি কত ধরনের হয়, 2 ধরনের, একটা হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি, একটা অ্যাভেলেবল এনার্জি। অ্যাভেলেবল এনার্জি বলতে কি বোঝাচ্ছে, যে এনার্জিটাকে আমরা কাজে লাগাতে পারছি, মানে যে এনার্জিটা আমার কার্য সম্পাদন করছে, মানে আমরা জেনুইনলি কাজ করতে পারছি। মানে একটা তাপ গ্রহণ করলাম, তার রেসপেক্টে একটা কার্য সম্পাদন হলো, তাহলে যে কার্যটা সম্পাদন হলো সেটাকে বলছি আমরা অ্যাভেলেবেল এনার্জি। আর যে কার্যটা সম্পাদন হলো না কিন্তু তাপটা গৃহীত হয়েছে, তো কার্য সম্পাদন হয়নি, ওটাকে আমরা কি বলছি, আনঅ্যাভেলেবেল এনার্জি বা অকেজ শক্তি। হ্যাঁ, অকেজ শক্তি বলতে বুঝতে পেরেছো কি, মানে যেটা কিনা কার্যে রূপান্তর হচ্ছে না। এই এনার্জিটা গৃহীত হচ্ছে কিন্তু সেটা কার্যে রূপান্তর হচ্ছে না। এবং কেন কার্যে রূপান্তর হচ্ছে না, ওই যে বিশৃঙ্খলতাতে কাজে লেগে যাচ্ছে, বিশৃঙ্খলতা তৈরি করতে ওই শক্তিটা কাজে লেগে যাচ্ছে। কার্য করার জন্য
আমি যতটা শক্তি নিলাম, আমি 100 পরিমাণ শক্তি নিলাম, আমার 70 পরিমাণ শক্তি কাজে রূপান্তর হয়ে গেল, বাকি যে 30 শক্তি ওটা কি করলো, ওই যে সিস্টেমটাকে চালাতে, সিস্টেমটা স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি করতে, সিস্টেমটার মধ্যে র্যান্ডামনেস বৃদ্ধি করতে সেখানে কাজে লেগে গেল। তাহলে এন্ট্রপি যত বাড়ছে তত আনঅ্যাভেলেবেল এনার্জির সংখ্যা বাড়ছে। আমরা একটু আগে কি বললাম, বিশ্বব্রহ্মাণ্ডের বেশিরভাগ কার্যই সবসময় কি হয়, আমরা এর আগে ডেল্টা এস অফ ইউনিভার্স কি করেছিলাম, ডেল্টা এস অফ ইউনিভার্স এটা ইজ ইকুয়াল টু, আমরা কি বলে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 বলেছিলাম নর্মাল পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ অপরাবর্ত প্রক্রিয়া এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের বেশিরভাগ প্রক্রিয়াই হচ্ছে অপরাবর্ত, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের বেশিরভাগ প্রক্রিয়াই হচ্ছে স্বতঃস্ফূর্ত। তাহলে যত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে এবং যত অপরাবর্ত প্রক্রিয়া হবে তত ডেল্টা এস অফ ইউনিভার্স গ্রেটার দ্যান 0 হবে। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের মোট এন্ট্রপি বাড়তে থাকছে, যত বেশি এন্ট্রপি তত বেশি আনঅ্যাভেলেবেল এনার্জি, যত বেশি অকেজো শক্তি। হয়তো একটা সামনে একটা দিন আসবে, একটা সার্টেন টাইম আসবে যখন কিনা আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে আমাদের সমস্ত শক্তিগুলোই অকেজো শক্তিতে পরিণত হয়ে গেছে, আমরা কার্যকারী শক্তি আর পাচ্ছি না। তখন কি হয়ে যাবে, তখন কোনো কার্যই সম্পাদন হবে না, তখন বিশ্বব্রহ্মাণ্ডটা ধ্বংস হয়ে যাবে। এটাকেই বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু। ঠিক আছে, এটাকে কি বলা হয়, বিশ্বব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু বা থার্মাল ডেথ অফ ইউনিভার্স। কখন হবে থার্মাল ডেথ, কখন তাপীয় মৃত্যু ঘটবে ইউনিভার্সের, একটা সময় আসবে এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া চলতে 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 অপরাবর্ত প্রক্রিয়া চলতে 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 আমার কি হচ্ছে, যত দিন যাচ্ছে এন্ট্রপি বাড়ছে, যত এন্ট্রপি বাড়ছে তত আনঅ্যাভেলেবেল এনার্জি বাড়ছে, যত আনঅ্যাভেলেবেল এনার্জি বাড়ছে তত আমার অ্যাভেলেবেল এনার্জি কমে যাচ্ছে, কমতে 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 একটা সময় পরে গিয়ে দেখা যাবে আর কোনো আমরা কার্যকারী শক্তিই পাচ্ছি না, কোনো কাজই পাচ্ছি না, টোটালটাই আমার আনঅ্যাভেলেবেল এনার্জি হচ্ছে। তখন আমরা সেটাকে কি বলবো, থার্মাল ডেথ, মানে বিশ্বব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু, থার্মাল ডেথ অফ ইউনিভার্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বিশ্বব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু। ওকে, তো স্টুডেন্টস এই 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 জায়গাটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এইবার একদম ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি আজকে আমরা। লাস্ট হেডিং করো থার্মোডিনামিক্সের থার্ড ল অফ থার্মোডিনামিক্স বা থার্মোডিনামিক তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। যার সূত্রটা লিখে নাও, পরম শূন্য উষ্ণতায় মানে অ্যাট অ্যাবসোলিউট টেম্পারেচার কোনো বিশুদ্ধ মানে পিওর কেলাসিত পদার্থ বলতে ল্যাটিস বা মানে ক্রিস্টাল যাই বলো না কেন, কোনো পিওর ক্রিস্টাল পদার্থ এর এন্ট্রপির মান, এন্ট্রপি 0 হয়। আবার কি বলছি, পরম শূন্য উষ্ণতায় মানে অ্যাট অ্যাবসোলিউট টেম্পারেচার কোনো একটা বিশুদ্ধ কেলাসিত পদার্থ, একটা পিওর যদি সলিড হয়, হ্যাঁ, তার এন্ট্রপি 0 হয়। স্বাভাবিক ব্যাপার, ওই টেম্পারেচার পরম শূন্য উষ্ণতায় একটা পিওর সলিড, তার মধ্যে কি থাকবে, কোনো রকম মুভমেন্ট থাকবে না, একদম পারফেক্ট সেটা সলিড তৈরি হয়ে যাবে। আর র্যান্ডামনেস যদি 0 হয়, বিশৃঙ্খলতার মাত্রা যদি 0 হয়, তাহলে এন্ট্রপির মান কত হবে, 0 হবে। এটা জাস্ট একটু লিখে রাখো, এটা সম্পর্কে ডিটেলসে তোমাদের কিছু নেই বা পড়াশোনা করতে হবে না, শুধু এইটুখানি জেনে রাখো যে অ্যাট অ্যাবসোলিউট টেম্পারেচার কি হচ্ছে, কোনো একটা পিওর ক্রিস্টালের এন্ট্রপির ভ্যালু সবসময় 0 হচ্ছে। এটা একটা এন্ট্রপির একটা বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে, রাইট? চলো এইবার আমরা কি বলছি, আমরা তো আজকে আলোচনা করলাম যে বিশ্বব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু বা অকেজো শক্তি নিয়ে। তাহলে ওই যে অ্যাভেলেবেল এনার্জি বা কার্যকরী শক্তি যেটা, সেই শক্তিটা কি, সেই শক্তিটাকে আমরা কি বলি, সেই শক্তিটাকে আমরা বলি হচ্ছে গিবস ফ্রি এনার্জি। আমাদের পরবর্তী দিনের যে টোটাল টপিকটা সেটাই হচ্ছে এটা, গিবস ফ্রি এনার্জি। আমরা পরের দিন যে চ্যাপ্টারটা শেষ করে দেবো সেখানে আমরা টোটাল গিবস ফ্রি এনার্জি নিয়ে আলোচনা করব। ক্লিয়ার হয়েছে? তো বন্ধুরা, যারা আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তারা এতটুকু তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এন্ট্রপি কোন সময়, আমি একবার পুরো ওভারভিউ করে দিচ্ছি, টোটাল আজকের ভিডিওর সামারিটা করে দিচ্ছি। নাম্বার 1, যদি ইরিভার্সিবল প্রসেস হয় মানে অপরাবর্ত প্রক্রিয়া হয় এবং সেটা যদি স্বতঃস্ফূর্ত হয়, স্পন্টেনিয়াস হয়, তখন
গ্রেটার দেন 0 হবে ডেল্টা এস এর মান সবসময়। যদি পরাবর্ত প্রক্রিয়া হয় তাহলে সে যে কোনো সিস্টেম হোক না কেন, সেটা আমার আইসোথার্মাল হোক, সেটা আমার অ্যাডিয়াবেটিক হোক, তার ক্ষেত্রে ওটা 0 হবে। এছাড়া ডেল্টা এস এর মান কখন কখন 0 হয়? চক্রীয় প্রক্রিয়ায়, মানে সাইক্লিক প্রসেসে, এবং কোথায়? রিভার্সিবল বাদ দিয়ে আরেকটা প্রক্রিয়া হয়, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে, মানে সাম্যাবস্থায়। 3 নাম্বার কন্ডিশন, ডেল্টা এস একটা সময়ে নেগেটিভ হতে পারে, 0 থেকে কম হতে পারে, যদি কিনা সেটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়। ক্লিয়ার? এই তিনটে ক্ষেত্রে আমরা ডেল্টা এস এর ভ্যালুটা জানলাম। এছাড়া আমরা জানলাম যে গলনের এন্ট্রপি বা বাষ্পভবনের এন্ট্রপি, বা আমাদের কাছে যে ঊর্ধ্বপাতন মানে সাবলিমেশনের যে এন্ট্রপি, সেটাকে আমরা কি করে ডিটারমাইন করতে পারি তার নিউমেরিক্যালগুলো দেখিয়ে দিলাম। ডেল্টা এস ইজিক্যাল টু 2.303 NR log V2 বাই V1 বা log P1 বাই P2 NCP দিয়ে কীরকমভাবে আমার ইকুয়েশনটা আসছে, বা একটা রিয়াকশান দেওয়া থাকলে সেখান থেকে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করে আমরা কি করে ডেল্টা এস 0 বের করতে পারি, সেই জিনিসগুলোকে দেখালাম। এবং এটাও বললাম 1 নাম্বার এবং 2 নাম্বার থার্মোডাইনামিক্সের লকে একত্রিত করে আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে বিশ্বব্রহ্মাণ্ডের মোট শক্তি সবসময় ধ্রুবক, সত্যি কথা, কিন্তু এন্ট্রপি সবসময় বৃদ্ধি পাচ্ছে। আর এই এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে মানে অকেজ শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা সময় আসবে যখন কিনা বিশ্বব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু, থার্মাল ডেথ অফ টোটাল ইউনিভার্স কিন্তু হয়ে যাওয়ার চান্সেস থাকছে। আর যে অ্যাভেলেবেল এনার্জিটার কথা বললাম, সেই অ্যাভেলেবেল এনার্জিটা আমরা পরের দিন আলোচনা করব গিবসের মুক্ত শক্তি নিয়ে। এই হচ্ছে আজকের সামগ্রিক পড়ানোটা। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেননা তোমরা জানাবে তবেই আমি বুঝতে পারবো যে আমার পড়ানোর সাথে তোমাদের বোঝার জায়গাটা ঠিকঠাক মিলছে কিনা। দেখা হবে পরের ভিডিওতে। তার আগে বাড়িতে দারুণভাবে এগুলো প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমরা একটু আগে পজ করে সেই নিউমেরিক্যালসগুলো তোমরা দেখে নিয়েছো। ওকে, তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।